नमस्कार श्रोता बंधुरा आमार एई गल्पेर आसरे सबाइके स्वागत। सकलेर कुशल कामना करे आजकेर गल्प शुरू करछि। सत्यि भूतेर गल्पे आजके एकादश पर्व। आज आमी आपनादेर शोनाबो षष्ठीपद चट्टोपाध्यायेर कलमे एकटी भौतिक गल्प दक्षिण बाड़ीर माठ। गल्पटी सकले शेष पर्यन्त शुनबेन। भालो लागले अवश्यई लाइक करबेन। आपनादेर एकटा लाइके आमी अनेक मोटिवेट हई एई रकमई आरो भालो भालो गल्प आपनादेर सामने पाठ करार। आर आमार चैनेलटिके सबस्क्राइब करते किन्तु भूलबेन ना। आमार नतून श्रोता बंधुदेर काछे आमार अनुरोध थाकबे गल्प शोना होले अवश्यई किन्तु आमार चैनेलटिके सबस्क्राइब करे नेबेन। आपनादेर सहयोगिता आर भालोबासा आमार एकान्त काम्य। आर जे सकल श्रोता बंधु इतिमध्येई आमार चैनेलटिके सबस्क्राइब करे आमार पाशे आछेन, आमार सहयोगिता करछेन, तादेर सकलके आमार आन्तरिक धन्यवाद। शुरू करछि आजकेर गल्प। हावड़ा शहरेर ऐतिह्य मार्टिन कोम्पानिर सेई छोट्ट रेलगाड़ीटी आगे तेलकल घाट थेके छाड़तो। तेलकल घाट थेके छेड़े हावड़ा मयदान, कदमतला, आमता, शियाखाला हये चापाडांगाय चले जेत। एई गल्पटा जे समयकार सेई समयटा छिलो सेई बोमा पड़ार बछर, अर्थात युद्धेर समय। शहरेर लोक साइरेनेर शब्दे आतंकित हये एबं बोमा पड़ार भय जखन शहर छेड़े पालाच्छे ठीक सेई समयेर गल्प। एखन जेमन मफस्सलेर बासगुलोर अवस्था तखन ठीक सेई रकमई छिलो मार्टिन रेलेर अवस्था। एमनितेई एई ट्रेनेर छादे चेपे लोके यातायात करते भालोबासतो, तार ओपर तखन आबार युद्धेर बछर, प्राणेर भये मानुष पालाच्छे। काजेई ओपर नीचे गादागादी करे लोक चलेছে देशेर दिके। तखन माघ मास, प्रचंड शीत। भवनाथ बाबू सपरिवारे चलेছেন ग्रामेर दिके। कोथाय जाबेन की करबेन किच्छु ठीक नेই। शुधु सबाई पालाচ্ছে ताई तिनिও पालाচ্ছেন। स्त्री एवं दुटी छेले मेयेके निये तार छोट्ट संसार। खूब गरीब लोक, टिकिटও काटते पारेनনি। যাই হোক, ট্রেন তো তার আপন গতিতে ছাগলের মতো মুখ নেড়ে নেড়ে চলেছে। তিনিও কোনো রকমে এক কোণে ছেলে মেয়ে বউ নিয়ে জড়সড় হয়ে বসে চলেছেন। ছেলে মেয়ে দুটো নিতান্তই ছোট্ট। ট্রেনের দুলুনিতে এবং রাতের আধিক্যে ঘুমিয়ে পড়েছে। বেশ কিছু দূর যাবার পর ট্রেনের ভিতর একটু ভিড় কমতে লাগলো। ডোমজুর ছাড়ার পর একজন চেকার উঠলেন ট্রেনে। ভবনাথ বাবু নিজেও তখন বসে বসে ঘুমিয়ে পড়েছিলেন। চেকার তাকে ঠেলা দিয়ে বললেন, আপনি এখনো নিচে বসে আছেন কেন? উঠুন, ওপরের সিট তো খালি হয়েছে, ছেলে মেয়েকে শুইয়ে দিন। ভবনাথ বাবু ঝেড়ে মেরে উঠে দাঁড়ালেন। তারপর ছেলে মেয়ে দুটোকে সিটে শুইয়ে দিয়ে বউকে সিটে বসিয়ে নিজেও বসলেন। গাড়ি তখন একদম ফাঁকা। এই ছোট্ট কামরাটিতে তারা ছাড়াও আর জনাচারেক লোক রয়েছে। চেকার বললেন, আপনাদের টিকিটগুলো দেখান, যাবেন কোথায়? ভবনাথ বাবু বললেন, আমি গরিব মানুষ বাবু, একটা দোকানে বিড়ি বাঁধার কাজ করি, টিকিট কাটবার পয়সা আমার নেই। বেশ, তা না হয় বুঝলুম, অনেকেই টিকিট কাটতে পারেনি, কিন্তু আপনি যাবেন কোথায়? কোথায় যাব তা তো জানি না, ভগবান যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। তার মানে? এই ট্রেন যেখানে গিয়ে একেবারে থেমে যাবে আমরা সেখানেই নেমে যাব। এই ট্রেন তো চাপাডাঙ্গা যাবে, আপনিও যাবেন সেখানে? দেশ কোথায় আপনার? আমার দেশ ঘর নেই, ওখানে গিয়ে যেখানে হোক, যার আশ্রয়ই হোক উঠব।
আমার এই বাচ্চা দুটোর মুখ চেয়ে কেউ না কেউ ঠিকই আশ্রয় দেবে। চেকারবাবু আর কোনো কথা না বলে অন্য যাত্রীদের টিকিট চেক করে দরজার হাতল টেনে পাশের কামরায় চলে গেলেন। ডোমজুর ছেড়ে দক্ষিণ বাড়ির মাঠের ওপর দিয়ে ধোয়ার কুণ্ডুলি বাতাসে উড়িয়ে ট্রেন তখন ছুটছে। এমন সময় হলো কি, কলার খোসায় পা হুড়কে মানুষ যেমন উল্টে যায়, ঠিক সেইভাবেই উল্টে পড়ল ট্রেনটা। কি যে হলো তা কে জানে। এক একটা বগি দেশলাইয়ের খোলের মতো এক একদিকে ছিটকে পড়ল। তারপর ভবনাথবাবুর আর কিচ্ছু মনে নেই। ভবনাথবাবুর যখন জ্ঞান ফিরল, তখন তিনি হাওড়া জেনারেল হসপিটালের বিছানায় শয্যাশায়ী রয়েছেন। ইতিমধ্যে 3-3টে দিন কোথা দিয়ে কেটে গেছে। হাসপাতালে আহতদের কত লোক তো দেখতে আসছে, কিন্তু তাকে তো কেউ দেখতে এলো না। ডাক্তার, নার্স, আয়া সকলকেই জিজ্ঞাসা করেন তিনি তার খোঁজে কেউ এসেছিল কিনা, তার স্ত্রী পুত্রদের কোনো খবর কেউ দিতে পারে কিনা, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারল না তাকে। মনের দুঃখে আর গভীর চিন্তায় ভবনাথবাবু দিশেহারা হয়ে পড়লেন। আরও 2-4 দিন থাকার পর ছুটি হলো তার। ছুটির পর প্রথমে ফিরে এলেন তার নিজের বাড়িতে, যদি তার বউ ছেলে মেয়ে দুটিকে নিয়ে আবার সেখানেই ফিরে এসে থাকে সেই আশায়। কিন্তু না, সেখানেও কেউ নেই। ছোট্ট ঘরটিতে আগের মতোই তালা দেওয়া। গভীর আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। হাতে একটিও পয়সা নেই, পেটে প্রচণ্ড খিদে। চেনা জানা প্রতিবেশীরা সকলেই প্রায় স্থান ত্যাগ করেছে। এখন একমাত্র ভিক্ষে করা ছাড়া কোনো উপায় নেই তার। যাই হোক, তবু এরই মধ্যে একজন পরিচিত লোকের সঙ্গে দেখা হতে নিজের বিপদের কথা বলে গোটা 2 টাকা ধার নিলেন। তারপর সামান্য কিছু জলযোগ সেরে হেঁটে হেঁটে কদমতলা এসে ট্রেন ধরলেন, আমতার গাড়ি। সেই গাড়িতে করে তিনি ডোমজুরে এসে নামলেন। তারপর রেল লাইন ধরে শুরু হলো হাঁটা। কেননা এইখানেই দক্ষিণ বাড়ির মাঠের কাছে এই ট্রেনটা উল্টে গিয়েছিল। ওদের খোঁজখবর হয়তো ওইখানেই পাওয়া যেতে পারে। ভবনাথবাবু লাইন ধরে হাঁটতে হাঁটতে যখন দক্ষিণ বাড়ির মাঠে এসে পড়লেন, তখন সন্ধে হয়ে এসেছে। এখনকার মানুষ তখনকার সেই দক্ষিণ বাড়ির মাঠের রূপ কল্পনাও করতে পারবে না। এক গভীর জঙ্গলময় প্রান্তরে কিছু ধান জমি নিয়ে দক্ষিণ বাড়ির মাঠ। সেখানে গিয়ে তিনি ঘটনাস্থল আবিষ্কার করে ফেললেন। দেখলেন 2-3টি বগি তখনও সেখানে উল্টে পড়ে আছে। ভবনাথবাবুর 2 চোখে জল এলো। কিন্তু এই মাঠের মাঝখানে কোথায় যাবেন তিনি? কাকেই বা কি জিজ্ঞাসা করবেন? এমন সময় হঠাৎ দেখতে পেলেন বেশ জোরালো টর্চের আলো ফেলে তার সামনে সরু লাইন ধরে স্লিপারের ওপর দিয়ে কে যেন আসছে। ভবনাথবাবু আশার আলো দেখে সেদিকেই তাকিয়ে রইলেন। টর্চের আলো এবার তার মুখের ওপর পড়ল। কাজেই লোকটিকে তিনি দেখতে পেলেন না। লোকটি কঠিন গলায় বললেন, কে আপনি? এখানে কি করছেন? ভবনাথবাবু ভয় ভয় বললেন, আগে কিচ্ছু করিনি। কিচ্ছু করেননি তো এই ভর সন্ধেবেলা লাইনের ওপর দাঁড়িয়ে আছেন কেন? আত্মহত্যা করতে এসেছেন না ফিশ প্লেট খুলতে এসেছেন? আগে না না, ওসব কিছুই আমি করিনি। তবে কি এই মাঘ মাসের শীতে এখানে হাওয়া খেতে এসেছেন? জানেন না মাত্র কদিন আগে এখানে একটা মারাত্মক ট্রেন দুর্ঘটনা হয়ে গেছে? ভবনাথবাবু বললেন, জানি, ওই ট্রেনেই তো আমি ছিলাম। আপনিও ছিলেন? সে কি, আপনি মারা যাননি? মারা গেলে তো আপদ চুকেই যেত মশাই, কিন্তু আমার বউ আর বাচ্চা 2 ছেলে মেয়ে আমার সঙ্গে ছিল।
তাদের কোনো খোঁজ খবর না পেয়ে বড়ই চিন্তায় আছি। তাই আমি এখানে এসেছিলাম, যদি কেউ তাদের কোনো একটা খোঁজ খবর আমাকে দিতে পারে সেই আশায়। ও, আপনি তাহলে সেই লোক? কেন, আপনি আমায় চেনেন? আপনি কি তাদের খবর জানেন? বলুন না, তারা কোথায় রয়েছে, তারা বেঁচে আছে তো? এ কথার কোনো উত্তর পাওয়া গেল না, শুধু টর্চের আলোটা নিভে গেল। প্রথম কিছুক্ষণ চারিদিকে অন্ধকার দেখলেন ভবনাথবাবু। তারপর আলো আধারের ধাঁধা কাটলে চোখের সামনে যাকে দেখতে পেলেন তাকে দেখেই চিনতে পারলেন। ইনি তো সেই চেকারবাবু, যিনি বিনা টিকিটের যাত্রী জেনেও কিচ্ছু বলেননি তাকে। ভবনাথবাবু হাউ হাউ করে কেঁদে উঠলেন। বলুন, আমাকে দয়া করে বলুন, তারা বেঁচে আছে কিনা। চেকারবাবু ভবনাথবাবুকে বললেন, আসুন, আপনি আসুন আমার সঙ্গে। কোথায়? আপনার বউ আর ছেলে মেয়ের কাছে। তবে একটু তাড়াতাড়ি পা চালাবেন, কিন্তু আপনাকে পৌঁছে দিয়েই আমাকে ফিরতে হবে। আজও আমার নাইট ডিউটি কিনা। ভবনাথবাবু সেই অন্ধকারে রেলের স্লিপারের পা দিয়ে চেকারবাবুর পিছু পিছু এগিয়ে চললেন। বেশ কিছুটা যাবার পর মাঠে নামলেন দুজনে। মাঠে নেমেও খানিক গিয়ে এক জায়গায় থমকে দাঁড়ালেন চেকারবাবু। তারপর দূরের একটা কলা বনের দিকে টর্চের আলো ফেলে বললেন, ওই যে দেখছেন কলা বাগান, ওইখানেই আমার বাড়ি। আমি আর বাড়ি পর্যন্ত যাব না, আমার দেরি হয়ে যাবে। আপনার বউ এবং ছেলে মেয়ে ওইখানেই আমার মায়ের কাছে নিরাপদ আশ্রয়ে আছে। যান, চলে যান। ভবনাথবাবু সেই অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। তার মনে কেমন যেন সন্দেহ হলো, কেননা তার বাড়ি দেখিয়ে দেবার পর চেকারবাবুর আর কোনো অস্তিত্ব দেখতে পেলেন না তিনি। তবে কি তিনি ভূতের পাল্লায় পড়লেন? তার সারা গায়ে কাটা দিয়ে উঠল। এ কোথায় এলেন তিনি? জনপ্রাণীর চিহ্নও নেই এখানে। যাই হোক, তবু তিনি সাহসে ভর করে এক পা করে এগিয়ে সেই কলা বাগানের কাছে এসে একটা মাটির ঘরে আলোর রেখা দেখতে পেলেন। আশেপাশে আরও দু একটি মাটির ঘরও রয়েছে। একটি ঘরের ভেতর থেকে এক মহিলার বিনিয়ে বিনিয়ে কান্নার শব্দ তিনি শুনতে পেলেন। ভবনাথবাবু থমকে দাঁড়ালেন সেখানে। তারপর আস্তে আস্তে বললেন, বাড়িতে কে আছেন? বলার সঙ্গে সঙ্গেই কান্না থেমে গেল, আর সঙ্গে সঙ্গেই শুনতে পেলেন তার ছেলে মেয়ে দুটির গলা। ও মা, বাবা এসেছে। মা গো। ভবনাথবাবুর বউ ছেলে মেয়ে দুটিকে নিয়ে তাড়াতাড়ি লণ্ঠন হাতে বেরিয়ে এলেন। ভবনাথবাবুকে দেখেই আনন্দে হাউমাউ করে কেঁদে উঠলেন। তুমি বেঁচে আছো? আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি আবার তোমাকে ফিরে পাবো বলে। ভবনাথবাবু ছেলে মেয়ে দুটোকে বুকে নিয়ে ঘরে ঢুকলেন। এক বৃদ্ধা ঘরের ভেতরে মাদুর পাতা বিছানায় শুয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছিলেন। তিনি বলে উঠলেন, কে গো বৌমা, তোমার উনি কি ফিরে এলেন? হ্যাঁ মা। বৃদ্ধা এবার চিৎকার করে কেঁদে উঠে বললেন, সবাই তো ফিরে এলো মা, আমার খোকা কবে ফিরে আসবে? খোকাই যে আমার সব, সে ছাড়া আমি কি করে বাঁচব গো? ভবনাথবাবু স্ত্রী আঁচলের খুঁট দিয়ে বৃদ্ধার চোখের জল মুছিয়ে দিলেন। বৃদ্ধা বলল, দাও, ছেলেকে খেতে দাও মা, গরিবের ঘরে যা আছে দুটি দাও। ভবনাথবাবু স্ত্রী ভবনাথবাবুকে হাত মুখ ধোয়ার জল দিলেন। তারপর এক বাটি ভর্তি মুড়ি, কলা, দুধ, গুড় এই সমস্ত দিলেন খাবার জন্যে। ভবনাথবাবু তৃপ্তির সঙ্গে সব কিছু খেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলে মেয়ে দুটিও বাবাকে পেয়ে আনন্দে ছোটাছুটি করতে লাগলো।
এরপর ভবনাথবাবু স্ত্রী উনুনে আঁচ ধরিয়ে আবার রাতের খাবার তোড়জোড় করতে লাগলেন। এইভাবে আপনজনকে ফিরে পেয়ে তার আনন্দের আর অবধি নেই। ভবনাথবাবুরও মন ভরে উঠল গভীর প্রশান্তিতে। খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা শুয়ে শুয়ে সে রাতের মর্মান্তিক ঘটনার ব্যাপার নিয়ে আলোচনা হতে লাগল। ভবনাথবাবু স্ত্রী বললেন, ট্রেন দুর্ঘটনার রাতের কথা তারও কিছু মনে নেই। যখন সকাল হলো তখন দেখলেন বহু লোক উদ্ধার কার্যে নেমেছে। ছেলে মেয়ে দুটি তার বুকের ওপর হুমড়ি খেয়ে কাঁদছে। আহত লোকদের লরি করে হাসপাতালে হাসপাতালে পৌঁছে দেওয়া হয়েছে, আর নিহতদের দাহ করার ব্যবস্থা হচ্ছে। সেখানে তোমার খবর দিতে কেউই আর পারল না। কিছু লোক আমাদের নিয়ে এসে এই বাড়িতে তুলল, কেননা এই বুড়ির একমাত্র ছেলে রেলের চেকার, এবং সেও সেই দুর্ঘটনায় মারা গেছে। বুড়িকে অবশ্য বলা হয়নি সে কথা, আমরাও তখন নিরাশ্রয়, তাই বুড়ির দেখাশোনার জন্য এখানে এসে উঠেছি। বুড়িকে অবশ্য বলা হয়েছে ওর ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না, তবে মৃত্যু সংবাদটা এখনো তাকে দেওয়া হয়নি। কিন্তু তবুও মায়ের প্রাণ তো, হয়তো সবই বুঝতে পারে। ভবনাথবাবু আর কোনো কথা বললেন না। কিভাবে তিনি এখানে এসেছেন সে কথাটা একেবারে চেপে গেলেন। শুধু চারদিকে খোঁজ খবর নিতে নিতে সে যে এখানে এসে পড়েছেন সেই কথাটাই শুনিয়ে দিলেন, এবং এও শুনিয়ে দিলেন যে কাল সকালেই তিনি সবাইকে নিয়ে আবার হাওড়ার বাড়িতে ফিরে যাবেন। বুড়ির দেখাশোনা এখানকার প্রতিবেশীরাই করুক, তিনি এখানে থাকছেন না। তবে মনে মনে বুড়ির ছেলের প্রতি কৃতজ্ঞতায় তার অন্তঃস্থল পরিপূর্ণ হয়ে উঠল, কেননা তার ধারণা ছিল ভূতেরা শুধু ভয়ই দেখায়, কিন্তু সুযোগ পেলে যে মানুষের উপকারও করে, বুড়ির মৃত সন্তানের প্রেতাত্মাই তা দেখিয়ে দিল। গল্পটি এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আর একটি গল্প নিয়ে। ধন্যবাদ।